দেখতেই পাচ্ছেন সালমান শাহকে কিভাবে মেরে পৃথিবী ছাড়া করেছে তার বন্ধু ডন। তার সেই ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখতেই পাচ্ছেন। জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই। প্লিজ, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাবা, আল্লাহর পরে সরকার, আল্লাহ বলছে এই সরকার মানুষের প্রতিষ্ঠা, মানুষকে সাহায্য করবে। আমি ভিকটিম, আমাকে সাহায্য করো তোমরা। জামিনের যদি কোনো ব্যবস্থা হয়, যে করবে জামিনের জন্য আসবে তাকেও ধরা হোক। নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে। শেষ পর্যন্ত সালমান শাহর প্রধান আসামি ডন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সমস্ত কিছু প্রকাশ করে দেয় যে সালমান শাহকে কিভাবে মেরে পৃথিবী থেকে বিদায় করা হয়, আর এই ঘটনার সাথে কতজন ব্যক্তি জড়িত ছিল সবার নাম প্রকাশ্যে চলে আসে। তাছাড়াও বন্ধুরা, সালমান শাহর স্ত্রীর সাথে কিভাবে পরকীয়া করেছে এই ডন, কিভাবেই তারা এইরকম সম্পর্কে আবদ্ধ ছিল, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে দেখতে পারবেন। একে একে দীর্ঘ 30 বছরের সেই ঘটে যাওয়া ঘটনা, সালমান শাহর মৃত্যু, যারা যারা জড়িত ছিল কেউ রেহাই পাবে না। তো দর্শক, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড এখন কে মায়া কেন করে। সালমান শাহর ঘাতক ডন গ্রেফতার হলেও এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন সাবেক স্ত্রী সামিরা। একথা সবাই জানে। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। প্রশ্ন হচ্ছে, সে সময় কার সাথে যৌনাচারে মেতেছিল সামিরা? সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে? সবকিছু জানার পর কি করেছিলেন সালমান শাহ? এসব অতি চাঞ্চল্যকর সব বিষয় নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডন গ্রেফতার হওয়ার পর চারদিক এখন একটাই দাবি, সামিরাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হোক। একই দাবি সালমান শাহের ম্যানেজার মনসুর আলীরও। সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নায়কের শিডিউল মেইনটেইন করা ম্যানেজার মনসুর আলী জানালেন, তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। মনসুর আলী বলেছেন, নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর 4টি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল। কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত PS হিসেবে কাজ করে আসছিলাম। তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন। আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি। 1992 সালের ঘটনা। সালমান শাহ কেবলই ফিল্মে এসেছেন এবং ওই সময় বিয়ে করেন সামিরা হককে। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় পা রাখেন সালমান শাহ। একই ছবিতে আত্মপ্রকাশ ঘটে নায়িকা মৌসুমীরও। ছবিটির মুক্তি পায় 1993 সালে এবং মুক্তির পরপরই তা বক্স অফিসে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ হয়ে ওঠেন এক অনন্য আইকন। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন এই নায়ক। সে সময় মৌসুমীর সঙ্গে তার জুটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান এবং দেনমোহরের মতো পরপর কয়েকটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই দুই তারকা ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। তবে এই দুর্দান্ত ব্যবসায়িক ও পেশাগত সাফল্যের পেছনে সালমান শাহর ব্যক্তিগত জীবন কিন্তু শান্ত ছিল না। চলচ্চিত্রে সালমান মৌসুমী জুটির অস্বাভাবিক সাফল্য এবং তাদের পারস্পরিক রসায়ন স্ত্রী সামিরা হকের মধ্যে গভীর সন্দেহের বীজ রোপণ করে। তৎকালীন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সালমান শাহর ঘনিষ্ঠ সহযোগীদের মতে, অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কাজ করা নিয়ে সালমান ও সামিরার মধ্যে নিয়মিত তীব্র পারিবারিক কলহ সৃষ্টি হতো। সামিরা কোনোভাবেই মৌসুমীকে সহ্য করতে পারতেন না এবং তাদের একসাথে কাজ করার বিষয়টি মেনে নিতে পারতেন না। স্ত্রী সামিরার এই ক্রমাগত মানসিক চাপ ও গৃহ বিবাদের কারণে এক পর্যায়ে সালমান শাহ নিজের ক্যারিয়ারের চরম সফল এক জুটিকে ভেঙে দিতে বাধ্য হন।
তিনি তার পিএস মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পারিবারিক অশান্তি এড়াতে তিনি আর মৌসুমীর সঙ্গে কোনো কাজ করবেন না। এরপর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি নির্মাণ করেন তুমি আমার ছবিটি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তা আগের সব রেকর্ড ভেঙে বিশাল সফলতা অর্জন করে। এরপর থেকেই সালমান শাবনূর জুটির এক নতুন যুগের সূচনা হয়, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে আজও বিবেচিত হয়। কিন্তু চিত্রনায়িকা পরিবর্তন হলেও সালমানের পারিবারিক জীবনে শান্তির দেখা মেলেনি। এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি। মনসুর আরও বলেন, ছবির নাম স্বপ্নের নায়ক। এ ছবির শুটিং চলছিল এফডিসিতে, কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন। তখন আমাকে বাসায় পাঠালো। মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরে রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগুতে থাকলাম। তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতোও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন, মনসুর, তুমি আর আসার সময় পেলে না? তখন আমি বললাম, ভাবি, ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন ভাবি বললেন, সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো। আমি ড্রেস রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম। এই কথাটি সালমান ভাইকে বলতে পারি নাই, কারণ সংসারে অশান্তি লেগে যাবে। কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন, যা আজও আমার মনে ঘুরপাক খায়। কারণ সালমান শাহ তখন শুটিংয়ে। তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন? নিশ্চয়ই তখন তার রুমে অন্য কেউ ছিল, যার সাথে সামিরা অন্তরঙ্গ সময় হয়তোবা কাটাচ্ছিল। মনসুর জানান, 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান ভাই মারা গেলে তাকে দাফন করার থেকে তাদের সঙ্গে আমার আর যোগাযোগ করা হয়নি। দুই পরিবার মামলা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করলেন। আমিও অন্য পেশায় চলে গেলাম। আর কোনো কারো সঙ্গে চলচ্চিত্রে কাজ করিনি। এখন সালমান ভক্তরা যেভাবে মিছিল, মিটিং এবং মানববন্ধন করছেন, অবশ্যই সত্য উদ্ঘাটন হবেই। কারো কারো ধারণা সামিরা এভাবে নগ্ন হয়ে সম্ভাব্য কয়েকজন পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে পারেন। এর মধ্যে একজন হতে পারেন খলনায়ক ডন, আবার হতে পারেন বাসার কোনো কেয়ারটেকার কিংবা ড্রাইভারও। কারণ সামিরা ড্রাইভারদের সাথে শুতেও দ্বিতীয়বার হয়তো ভাবত না। সেদিন সামিরার বেডরুমে আরেকজনও থাকতে পারতেন, যাকে পরে সামিরা বিবাহ করেন। তার নাম মোস্তাক ওয়াইজ, যিনি সালমানের ছোটবেলার বন্ধু। সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে বলেছেন, মোস্তাক সালমান শাহর ছোটবেলার বন্ধু ছিল। কতদিন যে মোস্তাকের মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর 3-4 মাস পার হতে না হতেই তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে। নীলা চৌধুরী বলেন, 1996 সালে সালমান শাহ মারা গেলেন। তারপর থেকে সামিরা এবং তার পরিবার আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সামিরার সঙ্গে মোস্তাকের প্রেম ছিল। সালমানের মৃত্যু 30 বছর চলছে। তারা তো সালমানেরই লোক ছিলেন। কই, তারা তো একদিনও অনুশোচনামূলক বক্তব্য মিডিয়াতে দিল না, একবারও বলল না সেই রাতে তাদের স্যারের কি ঘটনা ঘটেছিল। তার মানে ওই 3 জনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ এত বছর পর ডন গ্রেফতার হলো। অপমৃত্যু মামলা থেকে এবার হত্যা মামলা দায়ের হয়েছে। এইবার কেউ রেহাই পাবেন না। ধারণা করা হচ্ছে এই 3 জনকে গ্রেফতার করলেও অনেক তথ্য পাওয়া যাবে। জানা যাবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল। এরাই সালমানের মৃত্যুর জন্য দায়ী। ভিডিও শেষ করব একটি ছবি দিয়ে। দেখতে পাচ্ছেন সালমান শাহকে মর্গে রেখে হাসপাতালের বাহিরে ছেলের বউ মানে সামিরাকে হাত দিয়ে ধরে রেখেছে সালমানের মা। ছেলেকে হারিয়েও ছেলের বউকে কাঁদো কাঁদো চোখে আগলে রেখেছিলেন শাশুড়ি। আর ছেলের বউ দিব্যি 29টা বছর মিথ্যে নাটকে অভিনয় করে যাচ্ছে। হায় রে নারী, সম্পর্কের মানেটাই বুঝলি না। নারী ছলনা যেমন একটি সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মিথ্যা, প্রতারণা, গোপন সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর বিশ্বাস নষ্ট করে। সেই আগুনে পুড়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের শান্তি। তাই যে কোনো সম্পর্কে সত্য, বিশ্বাস ও দায়িত্ববোধই সবচেয়ে জরুরি। ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়।
ডন ও জাবেদ সহ একদল ঘাতক সেদিন ঝাঁপিয়ে পড়েছিল নায়ক সালমান শাহের ওপর। সালমানকে কাবু করতে স্ত্রী সামিরা এসে তাকে জোরপূর্বক চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে। এরপর আজিজ মোহাম্মদ ভাই নিজ হাতে সালমান শাহকে ফ্যানের হুকে ঝুলিয়ে দেয়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, সালমান শাহকে যখন হাসপাতালে নিয়ে ডাক্তাররা মৃত ঘোষণা করেন এবং পোস্ট মর্টেমের জন্য পাঠান, তখনও তিনি পুরোপুরি মারা যাননি। তার শরীরে স্পন্দন ছিল, অর্থাৎ জীবিত একজন মানুষকে পোস্টমর্টেমের টেবিলে কেটে কুটে শেষ করে ফেলে সেই অপরাধী চক্র। অপরাধীদের হাত এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল যে তারা পুরো হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের কিনে নিয়েছিল। আর সে কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করতে দ্বিধা করেনি। এমনটাই অভিযোগ তুলেছেন তার মা নীলা চৌধুরী। নীলা চৌধুরীর এই দাবির পেছনে রয়েছে অকাট্য সব প্রমাণ ও যুক্তি। তবে এই ঘটনা গভীর রহস্যে যাওয়ার আগে আলোচনা করা দরকার এই পুরো মিশনে বা মিশনের প্রধান দুই মাস্টার মাইন্ডকে নিয়ে। তারা আর কেউ নন, স্বয়ং নায়কের স্ত্রী সামিরা হক এবং শাশুড়ি লতিফা হক লুসি। এত বছর পর হলেও থলে থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। উন্মোচিত হয়েছে এই দুই নারীর চরম নৈতিক অবক্ষয় ও পরকীয়ার গল্প। জানা যায়, স্বামী থাকা সত্ত্বেও লতিফা হক লুসি তাকে পছন্দ করতেন না। লুসির স্বামী ছিলেন বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার শরীফুল হক হীরা। হীরাকে ফাঁকি দিয়ে মা ও মেয়ে একসাথে প্রেমিকের সাথে বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন। সামিরার অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল বাংলা সিনেমার তৎকালীন কুখ্যাত ভিলেন ডনের সাথে, যিনি পুলিশের জালে। অন্যদিকে শাশুড়ি লুসির গভীর প্রণয় ছিল প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। নায়ক সালমান শাহ যখন তার স্ত্রী ও শাশুড়ির এই অনৈতিক ও নোংরা সম্পর্কের কথা জেনে ফেলেন, তখনই তার জীবনের উপর নেমে আসে কালো ছায়া। নিজেদের অপরাধ লুকাতে এবং সমাজ ও পরিবারের কাছে মুখ রক্ষা করতে মা মেয়ে মিলে সিদ্ধান্ত নেয় সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী 6 সেপ্টেম্বর কাল রাত রচনা করা হয় মাস্টার প্ল্যান। যখন সালমানকে শেষ করার মিশন শুরু হয়, তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল তার মুখে চেপে ধরেন শাশুড়ি লুসি। কেমিক্যালের প্রভাবে সালমান জ্ঞান হারিয়ে ফেলেন। ঘাতকরা ভেবেছিল আঘাত ও নির্যাতনের মুখে নায়ক বুঝে মারা গেছেন, কিন্তু শক্ত সামর্থ্য সালমান তখনও বেঁচে ছিলেন। এই জীবিত অবস্থাতেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে পোস্ট মর্টেমের নামে তার চিরস্থায়ী মৃত্যু নিশ্চিত করা হয়। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেন, তৎকালীন সময়ে মিডিয়াতেও এক বিরাট সিন্ডিকেট সক্রিয় ছিল। আজিজ মোহাম্মদ ভাইয়ের অঢেল টাকা ব্যবহার করে সালমানকে দুশ্চরিত্র ও লম্পট হিসেবে প্রমাণের অপচেষ্টা করা হয়। বাজারে রটিয়ে দেওয়া হয় যে সামিরার সাথে সালমানের গন্ডগোল ছিল এবং অভিনেত্রী শাবনুরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বানিয়ে বানিয়ে এসব খবর ছড়িয়ে ইমনকে, অর্থাৎ সালমান শাহকে মানসিকভাবে বিপর্যস্ত ও পাগল বানাতে চেয়েছিল তারা। সেই শক্তিশালী সিন্ডিকেট কখনোই চায়নি সত্যটা দেশের মানুষের সামনে আসুক। তারা নানাভাবে আইনি বাধা সৃষ্টি করেছে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। অবশেষে দীর্ঘ 29 বছর পর হলেও আইনি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। আটক করা হয়েছে ঘাতকদের একজনকে, যাকে 12 লাখ টাকায় ভাড়া করেছিল আজিজ মোহাম্মদ ভাই। 1996 সালের সেই অভিশপ্ত দিনে ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে ফ্যানের সাথে পাওয়া যায় সালমানকে। তখন তার বাবা কমরউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে 1997 সালের 3 নভেম্বর সিআইডি আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে ঘটনাটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু সিআইডির সেই রায় ছিল সম্পূর্ণ মনগড়া, প্রভাবিত এবং একপাক্ষিক। সত্যকে ঢেকে দেওয়ার জন্য প্রশাসনের একটি বিশাল অংশ সেদিন ক্ষমতার কাছে বিক্রি হয়েছিল। সন্তানের বিচার পেতে গত 29 বছর ধরে চরম সংগ্রাম ও বেগ পেতে হয়েছে মা নীলা চৌধুরীকে। নিজের দুঃখের কথা বলতে গিয়ে তিনি জানান, আদালত থেকে একবার যে রায় দেওয়া হয়েছিল তাকে নাকি উভয় পক্ষে খুশি করার জন্য ছিল। বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আদালত মানুষকে খুশি করার জায়গা নয়, মানুষ ন্যায় বিচারের আশায় সেখানে যায়, কিন্তু বিচার চাইতে গিয়ে তাকে পদে পদে অপমানিত হতে হয়েছে। আদালতে গেলে তাকে নিয়ে বিচারকরা টিটকারি করেছেন। এমনকি 16-17 সালের দিকে একজন বিচারক অতি তুচ্ছ পারিবারিক কারণ দেখিয়ে ডেট বাতিল করে দিয়েছিলেন। বিচার না পেয়ে এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারে গিয়েছিলেন এই অসহায় মা। তদনীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত বসিয়ে রেখেছিলেন। গভীর রাতে একজন ভদ্রমহিলা কারো বাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা কতটা মর্যাদাহানিকর তা সত্ত্বেও সন্তানের বিচারের আশায় সব সহ্য করেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর মন্ত্রী সাহেব ঠান্ডা মাথায় বলে দিলেন, এটা তো অনেক আগের ডেট মামলা, এখন আর কি করার আছে।
হয়েছে। নীলা চৌধুরী তখন সালমান শাহের লাশের কিছু ছবি দেখাতে চেয়েছিলেন, যা দেখলে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা অপমৃত্যু নয়, কিন্তু মন্ত্রী সেই ছবি দেখতে রাজি হননি। পরবর্তী সময়ে পিবিআই কর্মকর্তা বনোজ কুমার এই অসহায় মাকে চরম অপমান ও অপদস্থ করেন। পুরনো মামলা নিয়ে তারা সালমানের মায়ের সামনে হাসাহাসি করেছিলেন। নীলা চৌধুরী তখন বুঝতে পেরেছিলেন প্রশাসনের প্রতিটি স্তরে সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইদের লোক বসানো রয়েছে। প্রচণ্ড রাগ ও ক্ষোভ বুক ফেটে চেপে তিনি নীরবে ধৈর্য ধরেছিলেন। একজন মায়ের এই ইস্পাত কঠিন মনোবল প্রমাণ করে যে যার মা এত সত্যবাদী ও শক্তিশালী, সেই সন্তান কখনো মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজেই নিজের প্রাণ দিতে পারে। এই নিহতের পেছনে যে কতটা রহস্য লুকিয়েছিল তা পরিষ্কার বোঝা যায় সালমানের মামা আলমগীর কুমকুমের তোলা বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে। দীর্ঘ 29 বছর পেরিয়ে গেলেও যে প্রশ্নগুলোর কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। প্রথমত, ঘটনার পর থেকে সালমানের ব্যবহৃত অতি প্রয়োজনীয় সেলফোনটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেন? দ্বিতীয়ত, মৃত্যুর আগে কয়েকদিনের জন্য কল রেকর্ড কেন তদন্ত ফাইল থেকে গায়েব করে দেওয়া হলো? তৃতীয়ত, ঘটনার পর পুলিশ ও ডিপিডিসির কর্মকর্তা বজলুর করিম যখন ফ্ল্যাটে ঢোকেন তখন তারা ফ্যানের সাথে ঝোলানো রশিটি মেপে দেখেন। সালমান শাহের উচ্চতা এবং গলার থাকা ফাঁসের দাগ হিসেব করলে দেখা যায় ওই রশিতে ঝুললে সালমানের পা সরাসরি মাটি স্পর্শ করে। তাহলে ঝুলন্ত অবস্থায় পা মাটিতে ঠেকে থাকলে একজন মানুষ ফাঁস লেগে মারা যায় কিভাবে? চতুর্থত, ঘরের জানালার পর্দা ছেঁড়া ছিল কেন এবং জানালার গ্লাসে অসংখ্য মানুষের হাতের আঙুলের ছাপ কোথা থেকে এলো? পঞ্চমত, বাথরুমে একটি লক করা সুটকেস পাওয়া গিয়েছিল যার ভেতরে ছিল ভেজা কাপড়। এই ভেজা কাপড়ের রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। ষষ্ঠত, ঘরের মেঝেতে পড়েছিল দামি ডানহিল সিগারেটের ফিল্টার। সালমান নিজে ওই ব্র্যান্ডের সিগারেট খেতেন না, তাহলে নিজের বেডরুমে সেই বিশেষ সিগারেট কে খেয়ে মেঝেতে ফেলে রেখেছিল? সপ্তমত, পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছিলেন যে মধ্যরাতে সালমানের ড্রেসিং রুমে ব্যাপক মারামারি ও চিৎকার চেঁচামেচি হয়েছিল। তারা জানালা দিয়ে ধস্তাধস্তি দেখতে পেলেও ভেবেছিলেন স্বামী স্ত্রীর ঝগড়া। সেদিন রাতে ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? অষ্টমত, ফ্যানে ঝুলতে দেখে সামিরা দাবি করেছিলেন যে একাই রশি কেটে সালমানকে নিচে নামানোর পর সে প্রতিবেশীদের না ডেকে বা হাসপাতালে না নিয়ে সালমানকে গোসল করায় এবং গায়ে তেল মালিশ করে। একটা নিথর দেহ পাওয়ার পর হাসপাতালে না গিয়ে গোসল করানো কি কোনো স্বাভাবিক মানুষের আচরণ হতে পারে? সালমানকে তাড়াহুড়ো করে যে নতুন হাফ প্যান্ট পরানো হয়েছিল সেটির ব্র্যান্ডের স্টিকার পর্যন্ত খোলা হয়নি। নিথর শরীরে তেলে ডলে ডলে কিসের আলামত মোছার চেষ্টা করা হয়েছিল? দর্শক, স্বাভাবিক নিয়মে এমন অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের সদস্যদের জেরা করা বা রিমান্ডে নেওয়ার কথা থাকলেও সামিরা আর তার পরিবারের কাউকেই কেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না? সুপ্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ঢালিউড ইন্ডাস্ট্রিজের খুবই জনপ্রিয় অভিনেতা সালমান শাহ, যে এখনো পৃথিবীতে থাকার কথা, তাকে কিভাবে এই ডন সহ আরো একাধিক পিশাচেরা কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাছাড়াও সালমান শাহর স্ত্রী ডনের সাথে কিভাবে সম্পর্ক করেছে সেইটা আপনারা অনেকেই দেখেছেন। অনেক ভিডিও ফটো অনেকেই প্রকাশ করেছে। দীর্ঘ 30 বছর স্বৈরাচার শেখ হাসিনা থাকার সময় সালমান শাহর মৃত্যুকে সবাই একটা অ্যাক্সিডেন্ট, এমনকি নিজেই নাকি এই কাজটা করেছে এমনটা প্রকাশ করে এই ঘটনা টোটালি ধামাচাপা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আসল সত্যিটা বেরিয়ে আসে। সত্য কখনো চেপে থাকে না গাইস, সত্য কখনো চেপে থাকে না বন্ধুরা। আজ না হোক কাল এইটার আপনারা ফল পাবেন। তো দর্শক, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই সব ঘটনাগুলো সবাই জেনে সতর্ক থাকতে পারে। আল্লাহ হাফেজ।